মির্জা শায়ান মুগ্ধ পর্ব সংখ্যা ৩৮-এর খ লিখেছেন জান্নাতুল ফিরদৌস মিথিলা, কণ্ঠে জান্নাতুল ফিরদৌস মুনি। তুই খাবি এমনকি তোর বাপসও খাবে, বান্দির মেয়ের মুখ খুল বলছি। সপ্তদশীর কোচকানো মুখে রাগের ঝলক স্পষ্ট, সম্মুখে রূঢ় মানবের রুক্ষ মুঠোয় বন্দি থাকা তার নরম চোয়ালখানা অবেশ হচ্ছে ক্রমশ। চশমা পরা মায়াবী চোখ দুটো পিটপিট করতেই কেমন নাকের ডগাটা মুহূর্তেই রং ধরেছে লাল। সপ্তদশী তক্ষুনি ঝাঁঝিয়ে ওঠে নিজ মস্তক। ঘটনা প্রবাহে রূঢ় মানবের রুক্ষ মুঠোয় খানিক আলগা হতেই মাহি কেমন গজগজ করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, না বলছি না, তারপরও জোর করছেন কেন? কথায় কথায় জেদ দেখানোটা খুব প্রয়োজন, তাই না? সপ্তদশীর কথায় কি তেজ! ভুলবশত কণ্ঠ উঠেছে উঁচু। সেই কণ্ঠ কানে যেতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানবের মুখবয়ে নামলো আগের ন্যায় পরিবর্তন। ফর্সা ললাট দেখে মিলল অসন্তোষজনক ছাপ। মোটাসোটা কালচে ভুরুদয়ের মধ্যখানে কুঁচকে গেল মুহূর্তেই। বাদামি চোখ জোড়ায় লেপটে গেল এক আকাশসম অদৃশ্য আগুনের রেশ। শক্তপোক্ত বাহাটা তৎক্ষণাৎ মুঠোবন্দি হলেই ডান হাতখানা মুঠোবন্দি করতে গিয়ে বাঁধল আরেক কাণ্ড। যুবকের ডান হাতে ছিল উষ্ণ দুধ ভর্তি একখানা কাচের গ্লাস। মাত্রারিক্ত ক্রোধের চটে রূঢ় মানব ৫ আঙ্গুলে চেপে ধরতেই চাপ বাড়ল কাচের গ্লাসে কেমন দুমড়ে মুচড়ে নির্দয় মানবের রুক্ষ হাতের মুঠোয়। মুহূর্তেই চিরবির শব্দ তুলে ভাঙা গ্লাসের টুকরোগুলো আলগোছে দেবে গেল মুগ্ধের সম্পূর্ণ হাতে। তীক্ষ্ণ সীসার টুকরোগুলো আচমকা হাতের চামড়া ভেদ করে সম্পূর্ণ হাতের ভেতরে ভিজে গেল উষ্ণ তরল রক্তে। রুক্ষ আঙ্গুলগুলো দ্বারা চুইয়ে চুইয়ে লহুর ছিটে ফোটা কেমন অবহেলায় গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। এহেন হুটহাট ঘটনায় আকস্মিকতায় ভরকায় মাহি বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মুগ্ধের রক্তের ভেজা হাতের দিকে। মুখবয়ে একরাশ ভয় ভীতি লেপ্টে সপ্তদশী কেমন হড়বড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে বাদবাকি বাক্য জিভ খসানোর পূর্বেই আরেক বিপত্তি। রূঢ় মানব শক্ত চল কটমট করতে করতে তৎক্ষণাৎ টেবিলের ওপর থেকে ধারালো নাইফটা তুলে নিল হাতে। অতঃপর চোখের পলকে নাইফের তীক্ষ্ণ সূচালো ডগাটা এগিয়ে নেয় সপ্তদশীর কণ্ঠনালী বরাবর। এরপর আকস্মিক কাণ্ডে আতঙ্কে বাকরুদ্ধ মাহি বেচারির নিঃশ্বাস আটকে গিয়েছে গলার কাছে। নাইফের সূচালো ডগাটা আদৌ কণ্ঠনালীর মসৃণ চামড়া ভেদ করেছে কিনা কে জানে। অথচ এখনোই ভয়ে সপ্তদশী প্রাণ বেরিয়ে যাবার উপক্রম যেন। এদিকে মুগ্ধ আছে বেপরোয়া রাগে দিক বিদিক শূন্য মানব শক্ত চল ফুটিয়ে শব্দ তুলছে কটমট। বাঁধনি চোখ দুটোতে সে কিরকম রাগ তার! এই বুঝি চোখে আগুনে ঝলসে দেবে সপ্তদশীকে। মাহি ভয়ার্ত, ফাঁকা ঢোক গিলে জো নেই এখন। দুর্বল চিত্তে নিঃশ্বাসের গতি ফের টানলো আচমকায়। সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত এসে চট করে আঁকড়ে ধরল মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ চুলের ব্যথায় কঁকি ওঠে সপ্তদশী। পাতলা ঠোঁটের চামড়ায় দাঁত বসিয়ে দিতেই সামান্য ব্যথার প্রয়াসে মাত্র সামনে তাকাতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধের বাজখাই কণ্ঠের হুঙ্কার, আমাকে না বলার স্পর্ধা কোত্থেকে পেলি তুই? জানোয়ার বাচ্চা, কে দিয়েছে তোকে এই সাহস? একবার ভালো মতো কথা বলেছি বলে ভুলে যাস না আমি কে আর তুই কে? এখানে তোর মতো হাফ ইঞ্চিকে সাইজ করতে সেকেন্ড খানেক লাগবে না আমার, সেখানে তুই কিনা আমার সাথে গলাবাজি করিস? কয়েকদিন ধরে মারছি না বলে গায়ে তেল জমেছে তাই না? বেশি লাফালাফি করলে তোর গায়ে তেল তো কি চুবিয়ে মারবো। ডু ইউ নো গেট মি বিচ? সপ্তদশীর কণ্ঠ বারবার চেপে ওঠে সূচালো নাইফের ডগার। সামান্য লহুর উপস্থিতি স্পষ্ট, যেন আর একটু আগে নাইফের তীক্ষ্ণ রাখা খপাত করে ঢুকে পড়বে মাহির নরম কণ্ঠ ভেদ করে। নির্দয় মানবের সেদিকে বিন্দুমাত্র খেয়াল যে নেই। তার শরীর জ্বলছে ক্ষোভে। এইটুকুন একটা মেয়ে কিনা কথায় কথায় তার অবাধ্য হয়? এ যে শ্যাডো মনস্টারের নাক উঁচু ব্যক্তিত্বের শাসনের খেলাফ। রূঢ় মানব গজগজ করছে চোয়ালের পেশি টান টান করে, যেই না হাতের নাইফটা আরেকটু দাবাতে যাবে ঠিক তখনই তার রুক্ষ দৃষ্টি গিয়ে আচমকায় আটকালো সপ্তদশীর ফর্সা মসৃণ কণ্ঠায়। রাজহংসীর ন্যায় দীর্ঘ সুকোমল গ্রীবাদেশের মধ্যম অংশে এক বিন্দু মাত্র তাজা লহু আটকে আছে চকচকে ধারালো চাকুর আগায়। এরূপ দৃশ্যের মুহূর্তে অনিচ্ছায় দামা
দয়ামায়াহীন হৃদয়টা কেমন দুলে ওঠে, নির্দয় মানবের বুকের খাঁচায় লুকায়িত বেয়াদব অঙ্গটা কেমন মুচড়াতে লাগলো অনবরত। যুবকের হাঁসফাঁস বেড়ে গেল পরক্ষণে, ভেতর থেকে বইতে লাগলো এক অনিয়ন্ত্রিত ঝড়। আশ্চর্য, মানুষ মারা তো নতুন কিছু নয় তার জন্য, তবেও মেয়েটা যে একটুখানি আঘাত করতে বুকটা কেঁপে ওঠে কেন তার। মনের মধ্যে মনে হাঁসফাঁস লাগছে কেন। মুগ্ধ বারবার আকাশসম কিছু ভাবতে পেল না, আর শরীরটা তার বড় অস্থির হলো। পর মুহূর্তে মুখব্যক্তি ছাড়িয়ে গেল একরাশ বিচলিত ভাবস্রোতে। যুবক কেমন অস্থিরতায় ছেড়ে দিল মাহির চুলের গছা, উদ্ভাটের ন্যায় নিজ দাম্ভিক হাঁটুর ভাঁজ ঠেকালো ফ্লোরের গায়ে। নতমুখে ফোপাতে থাকা মাহির মুখপানে ঘাড় কাত করে তাকিয়ে থেকে যুবক কেমন উদ্ভাট অস্থির বিরতিহীন আওড়ালো, এই এই চাশমিশ, এই দেখি দেখি চাশমিশ, দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছিস তুই, কোথায় ব্যথা লেগেছে দেখি, একটু কেটে গেছে দেখি, মুখ তোল চাশমিশ। ফোপাচ্ছে মাহি, ঠোঁট উল্টো অনবরত ভেজে, চোখ দুটো মুছে যাচ্ছে বাঁ হাতের উল্টো পিঠ দিয়ে। ওদিকে যুবক যে বড় অস্থির, সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার। মুখের বাড়ন্ত হাতের রুড়ো আঙ্গুলগুলোর ছোঁয়া গ্রীবা পর্যন্ত স্পর্শ করতেই ঝাঁকিয়ে ওঠে মাহি। গলায় এক ককরাস ভাব টেনে এনে বলে, থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না, নিজেই মেরে এখন আবার নিজে আসছে নাটক করতে। যান এখান থেকে বিয়াতপ লোক, খবরদার ছবেন না আমায়, আপনার স্পর্শ এবং আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। কয়লা ধুলে কি আর অত সহজে ময়লা চায়, ঠিক তেমনই তেকি মাছের রুড়ো মানবও অত সহজে ভোলেনি নিজ চিরচেনা খলস। মাহি রমন আঘাত দেখে একটুখানি অস্থির হলেও পর মুহূর্তে সপ্তদশী রমন জাহাজালো বাক্যে সে অস্থিরতার ডোর কাটল নিমিষে। কপাল কোচ গেল সে ফের, দাঁতের সামনে দাঁত পিষে যুবক কেমন কটমটিয়ে বারান্ত ডান হাতখানা গুটিয়ে নিয়ে আলগোছে। ক্রোদৃষ্টি মাহির পানে তাক করে উত্তপ্ত কণ্ঠে হিসিয়ে আওড়ালো, ভেবে চিন্তে কথা বলিস ভান্তির মেয়ে, দেখছিস আবার ভবিষ্যতে কথাটা যেন পাল্টে না যায়। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে, নেক্সট টাইম ভয় পেয়ে আসিস আমার কাছে, প্যালেসের ছাদটা আছে না, তখন ঠিক ওইখান থেকে একদম নিচে ছুঁড়ে মারবো, জাস্ট আসিস একবার বেয়াদবের বাচ্চা, জানোয়ার বাচ্চা। নাক ফুলালো মাহি, মুখ বয়ে টানলো একরাশ বিরক্তির ছাপ। সজ্ঞানে এমন একটা নির্দয় বিষ্টের কাছে কে যেতে চায় শুনে। সে তো ভয়ের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে যাকে পেয়েছে তার কাছে ছুটে গিয়েছিল। সে কি থোড়াই জানতো সামনে লোকটাকে, সপ্তদশী মুখ ঘোরায় অন্যত্র। মেয়েটা চোখে মুখে দৃশ্যপট বড্ড ঘোলাটে, গলার কাছটা চিনচিন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। কাঁদতে না পারার ব্যথায় বুকটাও কেমন চিনচিন করছে। ওদিকে মুহূর্ত তখন উঠে দাঁড়ালো, মেরুদণ্ড সামান্য বাকি ফ্লোরে পড়ে থাকা ওষুধের প্যাকেট দুটো আলগোছে তুলে এনে রাখলো টেবিলের ওপর। অতঃপর শক্ত মুখে কপাল কুঁচকে মেয়েটাকে বলে ওঠে, ওষুধগুলো খেয়ে নে, না খেলে মরে যা, ঘরের ঘর তেরা, কথা তো কখনো জানি একটা আমার, ভালো কথা বললে তো তোর গায়ে বাজে না। চোখের কোণে ঠোঁটের কোণ কামড়ে ধরেছে মাহি। যুবক গটগট পায়ে এগোচ্ছে ঘরের দরজার দিকে, তার ডান হাতের দিকে এখনো চুয়ে চুয়ে পড়ছে লৌহ। সপ্তদশীর কপালকোটা এবার খানিকটা উঁচু হয়ে আসে, আচমকা গলায় উঁচিয়ে বলে বসে, আপনি কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসেছেন? ব্যস্ত কদম জোড়া হুট করে থেমে গেল মুগ্ধের, সন্দিহান ঘাড় বাঁকালো সামান্য, কণ্ঠে একরাশ কাটকাট ভঙ্গিমা ঢেলে দাঁত খিচে আওড়ালো, হোয়াট দ্য ফক আর ইউ মিনিং বান্দির মেয়ে? গলাও পাকায় মাহি, ডান হাতে তর্জনী উঁচু করে নাকে ডগায় নেমে আসে, চশমাটা আলগোছে ঠেলে দেয় ওপরে। পরক্ষণে ক্ষুদ্রতয় বদনটা নাড়িয়ে সপ্তদশী উঠে দাঁড়ায় বসা থেকে, পায়ের গতি বিছানার পানে টেনে সে কেমন কাটকাট কণ্ঠে বলল, না মানে আজ আপনার জন্য আমার এত দরদ উতলে পড়ছে, আমার জন্য আপনার এত দরদ উতলে পড়ছে। রাতে নেশা বোধহয় দিনে করে ফেলেছেন। তৎক্ষণাৎ মাথায় আগুন জ্বলে ওঠে মুগ্ধের, দাঁত কিরমির করতে করতে রুরমানব ঘুরে দাঁড়ালো পর মুহূর্তে, শক্ত দৃষ্টি তার অদূরে বেডসাইড টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা মাহির পানে পড়তেই যুবক পা টানলো সেথায়, গটগটিয়ে মাত্র 4 কদম চলে এলো সপ্তদশীর পেছনে। মুখোপায় ভীষণ তেজ নিয়ে শক্ত হাতে সপ্তদশীর কোণে আঁকড়ে ধরে, তাকে খ্যাচকা টানে নিচের দিকে ঘুরিয়ে বেপরোয়া মুগ্ধ। আহত ডান হাতে মেয়েটা দিকে থাপ্পড় উঁচাতেই সাহসা ভয়ানক মুখ করছে না মাহি, দু হাতের উল্টো পিঠে উঁচিয়ে আড়াল করলো নিচে মুখ। বেপরোয়া যুবক থমকায় সপ্তদশীর হাতে থাকা অয়েন্টমেন্টের দিকে, চোখ পড়তেই থমকে গেছে তার হাত।
সন্দিগ্ধতায় কুঁচকে গিয়েছে কপাল। রূঢ়ভাষী মানব পরক্ষণে কটমটিয়ে আওড়ায়। আবার কোথায় কেটেছে তোর? ধীরে সুস্থে স্থির হলো মাহি। আলগোছে তার হাত নামিয়ে আনলো মুখমণ্ডলের ওপর থেকে। মুখে কলু পেটেছে মায়াবিনী। সম্মুখে রূঢ় মানবের উত্তরের অপেক্ষায় থাকলে প্রত্যুত্তর করবার কোনো তাড়া দেখায়নি সে। এতে যেন মুগ্ধের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে। আরেকটু কৌটায় ঘি ঢেলে দিয়েছে কেউ। যুবক কেমন কটমট করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল মাহির কোনোই। অতঃপর শক্ত হাতে তালু দিয়ে নিজ ঘাট ডলতে ডলতে কিরমির করে আওড়ালো। সবার পেটে যে সবকিছু হজম হয় না তার জলজান্ত প্রমাণ হচ্ছিস তুই নিজে, জানোয়ার বাচ্চা। অবোধ সপ্তদশী মুখ তুলে তাকায় সম্মুখে। চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো কেমন হতবুদ্ধি নেয় তাকিয়ে রইল মুগ্ধের পানে। হতবিম্বকতা দূরত্ব বাড়া অথর যুগল ফাঁক গলিয়ে অস্পষ্টভাবে বেরিয়ে এলো। কে? ঘাড় কাত করলো মুগ্ধ। ঠোঁটের পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কর্কশ কণ্ঠে বলল, তুই ছাড়া আর কে? ভান্দির মেয়ে। অপমান, এই যে মুখের ওপর অপমান। সপ্তদশীর বেঁচে রাগ উঠল। নাকের পাটা ফুলিয়ে সে দুহাত ভাঁজ করলো বুকের কাছে। গজগজ করতে করতে পড়ল, কথায় কথায় ঠেস না মেরলে আপনার যে হজম শক্তির সমস্যা হয় সেটা তো বলতেই পারেন। রাগের পারদ তরতর করে ওপরে উঠতে লাগলো মুগ্ধর। তবুও যুবকের সে কি নিয়ন্ত্রণ নিচের ওপর। সপ্তদশীর অসুস্থ বিদায় হাত দুটো আজ লাগাম টেনেছে তার, নয়তো এতক্ষণে ঠিকই তুলকালাম বেঁধে যেত এইখানে। রাগী মানব কেমন ফুসফুস করতে করতে সাপে নেয় দুহাত আলগোছে কোমরের পাশে উঁচিয়ে কটমট করিয়ে শুধালো। তারপর লোকটাকে ইচ্ছে মতো কথা শোনাতে সুযোগ পেয়েছে মাহি। তা কি আর অত সহজে হাতছাড়া করা যায় সপ্তদশীর? সে কেমন ভেঙচি কেটে অয়েন্টমেন্টটা এগিয়ে দিল মুগ্ধের পানে। গম্ভীর মুখে অনুভূতি শূন্য কণ্ঠে বলল, কিচ্ছু না, নিন ক্ষত জায়গায় ওষুধটা নিজে নিজে লাগিয়ে ফেলুন। আপনার গায়ে তো আবার স্পর্শ করা যায় না। তরক করে চোখ কুচকায় মুগ্ধ। একবার বাড়িয়ে রাখা অয়েন্টমেন্টের দিকে একবার মাহির পানে দৃষ্টিপাত করে চোল শক্ত করলো মুগ্ধ। যুবক বোধহয় হারালো নিজের হিতাহিত জ্ঞান। সে কেমন দাঁত কিরমির করতে করতে এক পা করে এগিয়ে মাহির দিকে। তার অমন কাণ্ডে ভরকায় মাহি। এতক্ষণে তোতা পাখির মতো মুখে মুখে তর্ক করলেও এখন যেন বড় ভয় লাগছে তার। শুকনো ফাঁকা ঢোক গিলে পেঁচাচ্ছে কদম। এরই মধ্যে তার পা আটকালো বিছানার সঙ্গে। পেছানোর জায়গা অন্ত। হাতে বুক কেঁপে ওঠে মাহির। ভয়ার্ত দৃষ্টির সম্মুখে তাকাতেই চোখাচোখি হলো রূঢ় মানবের ক্রুর দৃষ্টির সনে। সে এগোচ্ছে, তার গা ছুঁই ছুঁই মাহির বদন। মাহি তৎক্ষণাৎ কোনো রূপ উপায়ন্তর না পেয়ে আরেকটু পেছাতেই সে কেমন ঢুলে পড়লো বিছানার কোলে। পড়ে গিয়ে হকচকিয়ে সামনে তাকাতেই দেখলো মুগ্ধ কেমন দাঁত খিচে বলে যাচ্ছে, তাই না? আমাকে স্পর্শ করা যায় না, অথচ গতকাল আমার স্পর্শের আগে অনুভূতি নিচ্ছিলি তুই, বান্দির মেয়ে। তাহলে এখন আবার স্পর্শ করা যায় না বলে নাটক করছিস কেন? মানে যখন তখন টিপিক্যাল মেয়েদের মতো নাটক না করলে ভাল লাগে না তোর, তাই না? যত সব বিয়াদব মেয়ে ছেলে। রাখ তোর অয়েন্টমেন্ট তোর কাছেই, তুই বেশি করে লাগা, বান্দির মেয়ে। আসছে নিজের সো কল্ড দরদ দেখাতে। সাচ আর রাভিশ বলে এক মুহূর্ত দাঁড়ায়নি মুগ্ধ। তখনই পা ছুটালো দরজার পানে। এদিকে সে চলে যেতেই মুখ ভেঙচি কাটে মাহি। নাখোশ ভঙ্গিতে বিড়বিড় করতে করতে বলে ওঠে, সবাইকে নিজের মতো মনে করে, বিয়াদব লোক। মনস্টার, আপনার হাতের এই অবস্থা কেন? ক্ষত দেখে তখনই বের হচ্ছে তাজা রক্ত। কিন্তু আমি ব্যান্ডেজ করে দেই। বিশাল আকৃতির রাজকীয় কক্ষে তক্তকে কাচের মেঝেতে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। অদূরে বৃহদাকার আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মুগ্ধ। গায়ে জড়াচ্ছে শ্যাডো মনসের চিরচেনা বেশভূষা। বেখিয়ালি পুরুষ এখনো ক্ষত হাতখানায় লাগায়নি ব্যান্ডেজ, আর না লাগিয়েছে কোনো প্রকার অয়েন্টমেন্ট। ক্ষত থেকে নির্বিকার গহরে ছুটছে লৌহ। তা দেখে চিন্তার বুলি আওড়াচ্ছে অ্যাডুইন। অথচ তার এমন কথায় মনস্টারের আদৌ কিছু যায় আসে না। সে যে নির্বিকার। লোকটা কেমন গম্ভীর মুখে তৈরি হচ্ছে দেখো। অ্যাডুইন দোনামোনা করছে খানিকক্ষণ, চুপ থেকে ফের চিন্তিত কণ্ঠে শুধালো, মনস্টার প্লিজ লেট মি টু ডু দিস। এ পর্যায়ে হকচকায় আয়নার প্রতিবিম্বে অ্যাডুইনের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। ডান হাতে নিজের সিগনেচার ব্রেসলেট পড়তে পড়তে কিরমির কণ্ঠে আওড়ালো, জাস্ট ওয়েন অন ইউর own machine, Edwin. This cheap stuff don't affect me at all. So তোর এত আগলাপিড়ি দেখাতে হবে না, পরে দেখা যাবে ওষুধের বদলে বিষ মিশিয়ে দিয়েছিস।
আতকে ওঠে এডুইন। নিজ ব্যক্তিত্ব মিথ্যে কালিমা লাগায় বেচারা মুখ শক্ত হয়ে গেছে। মনে এক পশলা মেঘ জমেছে। যুবকের কেমন অনড় কণ্ঠে বলল, আমি এতটা বিশ্বাসঘাতক নই মনস্টার। আপনি আমাকে কিভাবে অবিশ্বাস করতে পারেন না? বাঁকা হাসলো মুগ্ধ। মুখের ওপর কালো রাঙা ফুল ফেস মাস্কটা বাঁকা হাসে মুগ্ধ। মুখের ওপর কালো রাঙা ফেস মাস্কটা পরে নিয়ে হাত বাড়িয়ে টুপি তুলল মাথায়। পরক্ষণে বাঁদিকে হাত বাড়াতে একজন নতমুখী গার্ড বেশ বাধ্যকতায় একখানা মখমলি কাপড়ে আবৃত একখানা বড়সড় থালা এগিয়ে আনলো মনস্টারের দিকে। থালার ওপর সাজিয়ে 7 ধরনের নামি দামি সুগন্ধি। তার মধ্যে মনস্টার মহাশয় হাত বাড়িয়ে তুলে নিল ক্লাইন ক্রিস্টিয়ান নাম্বার 1 ব্র্যান্ডের পারফিউমটা। দু একবার ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে পারফিউম স্প্রে করলো মুগ্ধ। কেমন বাঁকা কণ্ঠে বলে ওঠে, যেখানে আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না সেখানে হু দ্য ফাক ইউ আর। ফোঁস করে ঢোক গিলে নিল, নিঃশ্বাস ফেললো এডুইন। সে বেশ জানতো মনস্টারের উত্তর ঠিক এমনটাই হবে। তারপর সে কোনো একটা প্রশ্ন কেন করে কে জানে। মনস্টার পুরোপুরি তৈরি হয়ে ভিডিও কনফারেন্সের জন্য তার দাম্ভিক কদম জোড়া ঘরের বাইরে অগ্রসর হতে পিছু পিছু এগোলো এডুইন। তড়িঘড়ি করে কিছু একটা ভেবে জানান দিল, মনস্টার খবর পেয়েছি জঙ্গলে কয়েকজন আস্তানা বেঁধেছে, যে কোনো সময় পেলে সে ঢুকে পড়বে। আপনি জাস্ট অর্ডার করুন মনস্টার, এক্ষুনি সবগুলোকে মাটিতে পুঁতে ফেলবো। শুনল মুগ্ধ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট দুটো পিষে হাসলো নীরবে। বা হাতে পকেটে গুজে রাখে সম্মুখে অগ্রসর হতে তার ব্যস্ত কদম নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। শোনা গেল মুগ্ধের মুহূর্ত ব্যয়ে, ওহো ফাক অফ এডুইন, সব কিছু নিয়ে তো প্যারা নিতে নেই। আসতে দেও এই বস্টারকে। অ্যাটলিস্ট ওরাও জানুক মনস্টার তার শত্রুকে কতটা আবেগ ঢেলে আদর করে। ওরা আসুক, পরবর্তীতে ওদের গা থেকে মাংস আলাদা করার কাজটা না হয় আমার পেটস করবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সো চিল। বাঁকা আসলো এডুইন। মনস্টার এহেন কনফিডেন্স সে বড় পছন্দ করে। যুবক নীরবে মাথা নাড়িয়ে বলল, ওকে মনস্টার। সামনে প্রজেক্টর চলছে, ভিডিও কনফারেন্স। ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে রাখা মনস্টারের দিকে। বিশাল এক রাজকীয় আসনে পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। মাথার ওপর বড়সড় গোলাকার টুপি থাকলেও তার মুখমণ্ডলের ওপর অন্ধকার বিরাজমান। তার বাঁদিকে দুহাতে পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে আছে এডুইন। ডান দিকে প্রজেক্টর পর্দায় দেখা যাচ্ছে গোটা 30 ক্ষমতাবান গ্যাংস্টারদের। প্রত্যেকেই কেমন মাথা নুয়ে একে একে নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। সবার বক্তব্য যখন শেষ প্রান্তে এসে ঠেকেছে, ঠিক তখনই গুরুগম্ভীর রাজবাড়ী কণ্ঠে আওয়াজ তুলল রুশদি কিং। সে কি দারাজি কণ্ঠ তার, যে কণ্ঠে একটুখানি শব্দ শুনতেই কম্পন ধরেছে প্রত্যেকের বুকে। প্রাণ ভয়ে কেউ আর চোখ তুলে তাকানোর সাধ্য পর্যন্ত পায়নি। এদিকে রুশদি কিং আঁক বাড়ালোর মতো ডান হাতে একখানা রিভলভার নাড়িয়ে চাড়িয়ে বলে ওঠে, আগামী 3 দিনের মধ্যেই শিপ লোয়াজিমাস পেন্ট বর্ডার ক্রস করার আগেই সেটাই হামলা বসাবি চাসমিস। আর ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লা খনি। সম্পূর্ণ কথাটা শেষ হবার পূর্বেই পাশ থেকে এডুইন কেমন ফিসফিস করে ওঠে, মনস্টার ইউ আর ইন কনফারেন্স। তড়িৎ মাথা রক্ত উঠে গেছে মনস্টারের। কথার মাঝে ব্যাঘাত ঘটতেই তার সহ্য হয় না। এত বড় কথাটা জানা সত্ত্বেও এডুইনের এহেন হস্তক্ষেপে চিরবিরে ওঠে মনস্টার। টুপির সামান্য উঁচিয়ে সে কেমন আগুন চোখে তাকালে এডুইনের পানে। বিকট এক হুঙ্কার ছুড়ে আওড়ালো, হাউ ডিয়ার ইউ ইন্টারস মি। পানের মায়া নেই তোর বাস্টার্ড। থমথম খেয়ে বসে এডুইন। তড়িৎ পানের ভয়ে দুহাঁটু গেড়ে বসলো মেঝেতে। মাথাটা নুয়ে ভীত মস্তক কণ্ঠে বলল, মনস্টার আপনি ভুলে না, মানে ভুল না, আসলে আপনি ভিক্টরের জায়গায় চাশমিস বলেছেন। নিজ স্বীকারোক্তি অপ্রস্তুত মনস্টার তিরিক্ষি মেজাজে দাঁত কিরমির করে। তখনই মুঠোবন্দি করলো দুহাত। অন ক্যামেরায় এতক্ষণ ধরে সবাই দেখছে সব। তবে যেই না মনস্টার ক্যামেরার দিকে ঘুরলো অমনি বেচারার মাথা নুয়ে দিল ফের। মৃদু হিসিসে যাচ্ছে কটমটধ্বনিতে ফেরাওলায়। কালকের মধ্যে ফ্রান্সের লাইসেন্স পাওয়ার কয়লার খনিগুলো নিজের আওতায় নিবি, চাশমিসকে বলবি। এবারে নিজে নিজে থেমে গেল মুগ্ধ। নিজ বাক্যে মনোযোগ পড়তে কেমন আকাশ থেকে পড়ল সে
হতভাগতার শীর্ষে পৌঁছে গেল মুহূর্তে। এই শক্ত চল চিরবির করে বিড়বিড় করলো, হোয়াট দ্য ফাক আই অ্যাম সেইং। বিরক্তগতায় ভরে গেল মনস্টারের তনমন। এই বেয়াদব ঘাড়তারা মেয়েটা আবারকে তার ধ্যানে চড়ে বসেছে, ঠিক আবারও। কিন্তু এবার যুবক টলবে না নিজের বেঘোরা মনের অসভ্যতাকে। এক প্রকার চুলোয় চড়িয়ে যুবক কেমন গজগজে উঠে গেল বসা থেকে। কটমট কণ্ঠে কেবল বলল, ফাক অফ এভরিথিং। কথাটা যেন আচমকা কথার ওপর বাজরের ন্যায় আঘাত করলো। গত 1 মাস ধরে মনস্টারের সময়ের জন্য অপেক্ষা করছে তারা। আজ যখন সময় দিয়েছে তখনও কিনা মাঝপথে থামিয়ে দিল। সকালে যখন হাই হতাশে মতো, তখন গুরুগম্ভীর ভিক্টর কেমন বিচক্ষিতভাবে কায়দায় ভাবতে লাগলো। অন্যদিকে মনস্টার তখন কি বলল? 2বার চামচিস উচ্চারণ করলো। বাট এই চামচিসটা কে? চাশমিসটা কে? যে কিনা মনস্টারের বিচক্ষণ মস্তিষ্ক কবজা করেছে। ভিক্টর গম্ভীর, কথা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। প্রজেক্টর ক্যামেরা অফ করছে এডউইন। প্রোডাকে ভেতরে রেখে নিজে চলে গিয়েছে বাইরে। এদিকে মুগ্ধ কেমন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বিশালাকার কাছে তৈরি দেওয়ালের সম্মুখে। মাথা টুপি, মুখে মাস্ক, সবকিছু আবেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যুবকের বাদামি চোখ দুটো ফাঁকে গুজে রাখা চলন্ত সিগার। সম্মুখে কাচের দেওয়ালের প্রতিবিম্ব, নিজ প্রতিবিম্বের পানে তাকিয়ে আছে মুগ্ধ। সিগারের লম্বা টান বসিয়ে সে কেমন বিরক্তি ভরা কণ্ঠে নিজ প্রতিবিম্বকে চিরবিরিয়ে বলে ওঠে, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? এত এত মেয়ে থাকতে ওই এক ঘাড়তেরা বান্দির মেয়েকে কেন যখন তখন তোর ধ্যানে চড়ে বসতে হবে? সমস্যা কি তোর? টেস্টটা তো খারাপ হলো কেন তোর? যা 1 গ্লাস পানিতে গিয়ে ডুবে মর, তাতে যদি লজ্জা তোর হয়। নিজেও তো গালগাল দিয়েও কি বোঝাতে চাচ্ছে যুবক, সে কি আদৌ জানে না? মুনলাইট, তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কি হয়েছে। হতভম্ব মাহি। সপ্তদশী সুশ্রী মুখপানে লেপটে গিয়েছে হতভাগতার ছাপ। মিলার কেমন অস্থির ভঙ্গিতে ছুটে এসেছে দেখো। তারপর কোনো রূপ বলা কনেই তাকে নিয়ে ফের ছুটল কক্ষের বাইরে। মিলা যতটা অস্থির ঠিক ততটাই হতভম্ব মাহি। মিলার নরম মুঠ হয়ে চেপে থাকা নিচে কবজির সন্ধি খানিক মোছাতে সপ্তদশী ছুটল তরুণীর সঙ্গে। পায়ে তাল মেলানো বড় হিমশিম খাচ্ছে সে। সময় নিয়ে হতভম্বকতা কাটিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ মিলা? থমকালো তরুণী, ছুটল কদম। আলগোছে শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। বড় বড় নিঃশ্বাস ফেলে আতঙ্কিত কণ্ঠে বলল, করিডর দিয়ে এক ঝলক নিচে তাকা মূল্যায়ন পড়তে যাবে সব। কপাল গোটাচ্ছে মাহি। সন্দিগ্ধ কুচকে গেছে চশমা পরা মায়াবী চোখ দুটো। সে কেমন রয়ে শুয়ে কবজি ছাড়ালো মিলার হাতের মুঠো থেকে। অতঃপর গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল করিডরের রেলিংগুলোর দ্বারে। আলগোছে তার মাথাটা বের করে খানিক উঁচু করতে বুঝে ঝাটকা খেলো সে। ঝাটকার তাড়নায় তক্ষুনি শক্ত করে চেপে ধরল রেলিংয়ের ধার। সপ্তদশী চোখে দৃষ্টি হয়েছে বিস্ফোরিত। ঠোঁট যুগলে দূরত্ব বেড়েছে হতভম্বতায়। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরের বইয়ের স্তূপ। একে একে বর্ডার গার্ডরা বইগুলো নিয়ে আসছে ওপরে। তাদের গন্তব্য নিশ্চয়ই 3 তলায়। মাহি হতভঙ্গয় বাকশূন্য হয়ে গেছে। চমকে তাকিয়ে আছে পাশে থেকে শুনল মিলার সন্ধিহান কণ্ঠ, তুমি বলেছিলে বই আনতে? মাহি রাগ করল না। তার অবাক ভাবস্রোত এখনো বিরাজমান। নিচে তাকিয়ে থাকতে হঠাৎ কেবল গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে থাকা গোলাকার কারুকাজে জায়গাটায় এসে দাঁড়াতেই রুড়ো মানব। দুহাত পকেটে গুজে সে কেমন রয়ে শুয়ে মাথা তুলে তাকালো ওপরে। মুহূর্তেই চোখ ভর্তি হলো দুজনের। চোখাচোখি হতেই আশ্চর্য মাহি চোখ সরায়নি। উল্টে তার চোখে যেন চিৎকার দিয়ে রুড়ো মানবকে বলছে, আপনি কি পাগল? রুড়ো মানব কি বুঝলো সপ্তদশী চোখের ভাষা? নয়তো সেও কেন এমনভাবে বাঁকা হাসলো? মাথাটা আলগোছে কাত করে সেও বোধহয় একই চোখের ভাষায় জানালো, মনে হয়।